ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট জিতেন প্রসাদ মহাশয়ের নেতৃত্বে দুর্গাপুর অঞ্চলে মানবাধিকার সভা অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়ার হিউম্যান রাইটসের কর্ণধার অতীন্দ্র ঘোষ, মাননীয় সেলি মুখার্জি, গীতাঞ্জলি মুখার্জি, শুভাশিস রায়, কুন্তল রায় সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দরা। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর মিলে নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মানবাধিকার সভা উপলক্ষে মানুষকে তাদের মানবাধিকার সম্বন্ধে অ্যাওয়ারনেস করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বারবার বা ফিমেল সেফটির জন্য, বাট আমি অ্যাজ এ মেন হয়ে কিছু বলতে চাই। রিসেন্ট ডেজ দেখা যাচ্ছে কিছু রিলেশনশিপ ফেলিয়ার হতে পারে, ফাইন্যান্সিয়াল ফেলিয়ার হতে পারে, সেটার জন্য কিছু মানে মেনদেরকে টার্গেট করা হচ্ছে। তো এই মুহূর্তে রিসেন্টলি ফিমেল যতটা সেফটি রিকোয়ারমেন্ট দরকার, অ্যাজ এ মেন এম্পাওয়ারমেন্ট ফর মেনেরও আওয়াজ ওঠানো দরকার। রিসেন্ট ডেজ কত ফাইন্যান্সিয়াল ফেলিয়ারের জন্য সমাজ তাকে অ্যাকসেপ্ট করে না, তার হয়তো কোনো কিছু প্রবলেম ছিল না বা ভুল ছিল না, তা মেন সেই জিনিসটাকে আপনাদের সবার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, এবং আপনাদের বলে ব্যাপারটা না, যেটা আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, বহু বছরের আমাদের একসাথে আলাপ, একসাথে আমরা সংগঠন দীর্ঘদিন ধরে করছি। একটা ভালো মানুষ, ভালো মনের, সব থেকে বড় কথা ভালো মনের একজন মানুষ, এবং খুব হেল্পফুল পার্সন, প্রত্যেকটা মানুষের সঙ্গে কাজ করে। আপনাদের সাথে সেই হৃদ্রতা না থাকলে আজকে হয়তো আমরা সবাই মিলে একত্রিত হতাম না। দাদাও সেই সময় দেখেছি, আমরা বহুদিন ধরে আমরা এসছি, কাজ করেছি। ও হয়তো নিজেকে সবসময় লুকিয়ে রাখে। আপনাদের এটাও জানা দরকার যে আমাদের অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট কিন্তু আমাদের জিতেন প্রসাদ, ঠিক আছে। সেন্ট্রাল জেলের ভেতরে একটা জেলের ভেতরে নিয়ম আছে, 6 বছর যদি বাচ্চার বয়স না থাকে তাহলে তাকে মায়ের সাথে রাখা হয়। থানার মানে জেলের ভেতরে মায়ের সাথে কিন্তু শিশুরাও থাকে। সেই শিশুদেরকে পড়ানো আমি নিরন্তর 3 বছর পড়িয়েছি। সেখান থেকেই আমরা শুরু করেছিলাম। তো সেটা যেদিন শুরু হয়েছিল সেদিন সমস্ত অফিসাররা আমাকে সাপোর্ট করেছিল। সেদিন আমাদের ছবি তোলার পারমিশনও ছিল, যে যখন ওই কাসাবের কেসটা হয়েছিল তার একটা টিম মেম্বারও তখন ওখানে ছিলেন। তো ভেতরের মানে আমরা যদি কাজ করতে চাই, মানে তাই জন্যই জিজ্ঞেস করলাম যে জেলের ভেতরের দুনিয়াটা কিরকম, সেটাও কিন্তু নিরন্তর 3টে বছর আমরা দেখেছি। আমাদের এখানে আজকে যাদেরকে আমরা ইনভাইট করেছি, আমাদের সকলেই আমাদের ফ্যামিলি মেম্বার, ক্লোজ পারসন বা আমাদের পরিচিত যারা আমাদের সঙ্গে কাজ করেন, এবং দুর্গাপুরের বিভিন্ন সেক্টর থেকে সবাই এসছেন যারা কাজ করেন এবং সমাজের বিভিন্ন মাধ্যমে তারা ছড়িয়ে আছেন। আমাদের জন্য একটা খুব খুশির খবর যে আজকে আমাদের মধ্যে কিছু খুব ভালো মানুষ, যারা পুরো অল ওভার ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের উপরে মানবাধিকার নিয়ে কাজ করছেন, মানবাধিকারের সম্মানের জন্য কাজ করছেন, আমরা তাদেরকে আমাদের মধ্যে পেয়ে খুবই খুশি, গর্বিত এবং আপ্লিত। এডুকেশন সেক্টর থেকে কুন্তলকে তো চেনো, আমাদের রবীন্দ্র, আমাদের দুর্গাপুর কোর্টের অ্যাডভোকেট, ঠিক আছে। বাপি আমাদের কোম্পানির টিম মেম্বার, দিলীপ কুমার আসানসোল কুলটি, সন্তোষ প্রসাদ আমাদের পানাগড় থেকে, এবং ব্যবসায়ী সিদ্ধার্থ শাহ, ওনাকে তো তুমি চেনো, বহু পুরনো আমাদের একজন মেম্বার, অভিষেক আমাদের কোম্পানির একজন টিমের মেম্বার। দাদা তুমি একটুখানি পরিচয় করে দাও। কপিল প্রসাদ আমাদের দুর্গাপুরের একজন ব্যবসায়ী এবং খুব ভালো মানুষ, কপিল দা। অনিল কুমার, জীবন আমাদের দুর্গাপুরের একজন ব্যবসায়ী এবং আমাদের টিমেরই একজন মেম্বার, খুব সুন্দর, খুব ভালো ছেলে। কাকু হচ্ছেন আমাদের এই টিমের একজন মেম্বার, আমাদের অম্বুজাতেই থাকেন, আমাদের এখন কাজ করেন। অঞ্জনা আমাদের টিমের মেম্বার, দুর্গাপুরে খুব ভালো কাজ করছে। অঞ্জনা দারুণ, মানে রিয়েল এস্টেট সেক্টরে খুব ভালো কাজ করছে। মানসি ম্যাডাম, মানসিজি ব্যাংক সেক্টরে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন। এসো ওইখানে চলো।
এটা তো তুমি ছিল রিম্পি আমাদের ফিমেল মেম্বার। একা একা করা যাবে না, একটা সংস্থার হাত ধরে আমাদের কাজটা করতে হবে। তা আমি চাইবো যে আপনারা আমাদের দুর্গাপুরে একটা ভালো সেন্টার করুক, আমাদের হাত ধরে আমরা সবাই তার মেম্বার হব, এবং কোনো কিছু করার আগে মানুষকে আমাকে সংশোধন করতে হবে। একটা বেঙ্গলি মুভি দেখেছিলাম, নাম হচ্ছে মুক্তধারা, ঠিক আছে? তো সেখানে দুরকম সেল ছিল, একটা হচ্ছে পানিশমেন্ট সেল, একটা হচ্ছে সংশোধনাগার। তো ওখানে কয়েদিদেরকে সংশোধন করা হচ্ছে। তো ঋতুপর্ণা সেনগুপ্ত করেছিলেন মুভিটা। তো উনি মানে কয়েদিদেরকে এত সুন্দরভাবে সংশোধন করলো, যে কয়েদিরা যারা রেপি থেকে শুরু করে ভ্যারাইটিসের লোক ছিল, তারা আজকে সেই বাল্মীকির করে তারা সবাই একটা মানুষ হয়ে গেল। সিনেমাটা দেখিয়েছে। তো আমাদেরকে এমন কিছু করতে হবে যে মানুষকে সচেতন করতে হবে, যাতে মানুষ কোনো করপশন করার আগে না ভাবে। আমার কাছে টাইম নেই, সংগঠন আবার সংগঠন নতুন করে অনেক কাজ, এই কথাগুলো কিন্তু একটা কমন প্রবলেম। কখন হয়? যখন একটা প্রবলেমে আমরা পড়ি, যখন প্রবলেমে পড়ি তখন কিন্তু আশপাশে দেখবেন বড় একটা প্রবলেম পড়লে তখন কিন্তু আশপাশের লোক কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলে যাবে। হাত কে ধরবে? সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। একটা কলে শ্রী অতীন্দ্র ঘোষ আমাদের যিনি নেতৃত্ব, উনি কিন্তু ফোনটা ধরবে, আর শুধু ফোনটা ধরবে নয়, সেইটার একটা পুরো একটা সলিউশন, ফুল ওয়ার্ক সাইকেলটাকে আমরা কমপ্লিট করি। खास करके मैं चाहूँगा बच्चों को स्कूल जो बंद हो रहा है जिस तरह, और जो प्राइवेट स्कूल्स में जिस तरह की जो मतलब उनका जो फीस बढ़ोतरी जो हो रहा है, ये भी एक बहुत बड़ा चीज़ है। जबकि राइट टू एजुकेशन है, एक हमारा राइट अधिकार है, उसका जो हनन हो रहा है, मैं चाहूँगा आपके माध्यम से इस पर बात रखें। দাদা একটা কথা বলতে পারি? আপনি যে কথাটা বললেন লাস্টে যে এডুকেশন নিয়ে, এই আমি একটু আগে বললাম না আমরা সুন্দরবনে গেছিলাম, সেখানে এক ভদ্রমহিলা 500 স্টুডেন্ট নিয়ে বিনা পয়সায় এবং খাওয়া প্লাস পড়াশোনা করাচ্ছে প্লাস খাওয়া দাওয়া দিচ্ছে। সে ডাল ভাত দিক আর মাছ ভাত দিক, সে কিন্তু ডেলি তাদেরকে খাওয়াচ্ছিল, এবং 500 স্টুডেন্ট। শুধুমাত্র আশেপাশের কিছু লোক এইটাকে বন্ধ করতে করতে 100 লোকে এখন এসে দাঁড়িয়েছে, 100টা বাচ্চা খালি। তার মানে আপনি যে কোশ্চেনটা করেছেন যে এডুকেশনটা কিছুতেই করতে দেবে না আমাদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। আপনাদের কি প্রশ্ন আছে, কি আছে সেটা একটু বলুন, তাহলে তারপরে আমি আমার মতো করে বলছি। ওনারা তো বলেছে মানবাধিকার সম্বন্ধে কিছু, আপনারা নিশ্চয়ই শুনলেন, বুঝলেন। আপনারা কে কি একটু বুঝেছেন যদি বলেন তাহলে খুব ভালো হয়। বলুন, নকিল বলুন। আপনি তো একটা মানে গণ্যমান্য ব্যক্তি, এমন একটা জায়গায় রয়েছেন। সংজ্ঞাটা হিউম্যান রাইটসটা হচ্ছে সর্বপ্রথম আমাদের নিজস্ব কিছু কনস্টিটিউশনাল রাইটস আছে, সেটা সাধারণ মানুষ মানে সিস্টেমেটিকলি মানে এডুকেশনাল পারপাস মানে তারা জানে না। তো আমি যেটুকু বুঝলাম যে আপনাদের মানে ফাংশনটা হচ্ছে যে এভরি পার্সনের কাছে সেই নলেজটাকে প্রোভাইড করা, আর তার ফেসিলিটি বা তার মানে সেটা নিয়ে আপনাদের মানে আরও কী আপনাদের ডেভেলপমেন্ট হতে পারে মানে সেটা নিয়ে বোঝান। আর আপনাদের মধ্যে আর কেউ? सबसे बड़ा सबको नमस्कार। ह्यूमन राइट्स मतलब मानव अधिकार। मानव जो है, हम सब तो मानव ही हैं, तो हम लोग का जो अपना अधिकार है उसके अधिकार के लिए जो लड़ाई कर रहे हैं, उसके ही अंग्रेजी जो नाम है ह्यूमन राइट्स, उसको हिंदी मानव अधिकार बोलते हैं। लेकिन बहुत से ऐसे लोग हैं जो अपना जो पक्ष है, मतलब वो डरते हैं कि अब थाना में सबसे बड़ा बात है थाना के नाम से ही आधा आदमी को पसीना आ जाता है कि भैया थाना में जाएं, बल्कि थाना कोई गलत नहीं है, वहाँ जाने से हमको सहयोग ही मिलेगा, इसलिए थाना बनाया गया। लेकिन जैसे बोलते हैं जनरल डायरी और एक FIR, इसके बारे में हम लोग के भी कोई विशेष जानकारी नहीं है, तो आपसे जुड़ने के बाद इसके बारे में विशेष हमको जानकारी मिलेगी। और हम लोग चाहेंगे कि आपसे जुड़ करके कोई भी जहाँ ह्यूमन राइट्स की जरूरत पड़ेगा तो हम लोग उसका सहयोग करें आपके माध्यम से। यही बोल के मैं अपना थैंक यू। बोलूं? सर, मानव अधिकार जैसे उन्होंने बोला है कि ह्यूमन राइट्स है, और हर एक व्यक्ति का जीने का अधिकार है, अच्छा शिक्षा का अधिकार है, अच्छा रहन सहन, अच्छा परिवेश में रहने का अधिकार है। लेकिन किसी तरह यहाँ देखा जाए कि खास करके भारत में अभी हम जो प्रवेश ये देखा जा रहा है प्रदेश में कि अभी जितने भी स्कूल्स अभी देख रहे हैं सरकारी स्कूल्स बंद होते जा रहे हैं दिन प्रतिदिन, और ये संख्या बहुत ज़्यादा है। सिर्फ बंगाल में नहीं, ये ऑल ओवर इंडिया में। तो
ये मैं चाहूँगा सर आपके माध्यम से इस बात को भी उठाएं और अभी जिस तरह इस प्रकरण में देखा जाए कि जो बंगाल के जो शिक्षक लोग को डिसमिस किया गया है, जो जेन्युइन बंदा है, तो শোনার পরে আপনাদের কি প্রশ্ন আছে কি আছে সেটা একটু বলুন, তাহলে তারপরে আমি আমার মতো করে বলছি। ওনারা তো বলেছে মানবাধিকার সম্বন্ধে কিছু আপনারা নিশ্চয়ই শুনলেন, বুঝলেন। হিউম্যান রাইটসটা এলো কোথা থেকে, ফার্স্ট এটা আমাদের জানতে হবে। আমাদের প্রজন্ম যে কোনো একটা জিনিস যদি আমরা ভাবি যে এইটা হঠাৎ করে উৎপত্তিটা হলো কোথা থেকে, উৎপত্তিটার কারণ হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএনের গঠন হয়, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তখন হিউম্যান রাইটস কাউন্সিল গঠন করা হয়। সেই সময় তখন একজন অধ্যক্ষ হিসাবে একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল 1946-এ, যে তার মধ্যে কোনো এক দেশ সড়ক হয়েছিল যে হিরোশিমা নাগাসাকিতে যেরকম একটা পরমাণু বোম পড়েছিল সেটা যেন আর দ্বিতীয়বার ওরকম না হয়, যাতে বিশ্ব যাতে নষ্ট না হয়, সেই জন্য মানবের যেন মৃত্যু এইভাবে না আসে, তার জন্য এইটাকে একটা শক্ত হাতে ধরা, যে মানুষের একটা অধিকার আছে, সেই অধিকারটা কি সেটা তুলে ধরার জন্য সেই জন্য হিউম্যান রাইটস কাউন্সিল গঠন করা হয়েছিল ইউএনওতে। তা যাকে এই অধ্যক্ষ হিসেবে দেওয়া হয়েছিল তিনি একজন মহিলা ছিলেন, তার নাম হচ্ছে এলিওনর রুজভেল্ট। তাহলে ভাবুন যে আমরা যে মহিলা মহিলা বলছি, তখনও কিন্তু পুরুষতন্ত্র দেশ, কিন্তু সেই সময় কিন্তু কাকে দেওয়া হয়েছিল না, একজন মহিলাকে। মানে একজন মহিলাই, আমরা যতই বড় বড় কথা বলি না কেন, সন্তান গর্ভ ধারণ কিন্তু একটা মহিলাই করতে পারে, এবং সেই মহিলাই কিন্তু জানে যে 9 মাসে একটা সন্তানকে নিজের কাছে ধারণ করে তাকে পৃথিবীর বুকে নিয়ে আসার ক্ষমতাটা কতটুকু। সেই জন্য দেখবেন চাণক্য থেকে শুরু করে বহু বড় বড় মনি ঋষিরাও বলেছিলেন যে, অনেকেই বলেন যে নারীকে আমরা শক্তিরূপে পুজো করি, কারণ কি নারী দুর্গা, নারী কালী। তাহলে কি নারীর মধ্যে সেই শক্তিটা আছে যেটা আমাদের পুরুষের মধ্যে নেই। আমরা কিন্তু আজকে যেটা মনে হচ্ছে সেটা আমরা আমাদের মতো করে ভাবছি, কিন্তু নারী কিন্তু অনেক ডেপনেস থাকে তার মধ্যে। তিনি কিন্তু সংসার চালায়, মা বোন যে হিসাবেই দেখেন না কেন, তারা কিন্তু সবার সব কিছুই কিন্তু স্যাটিসফ্যাকশন করার জন্য, করার পরেও কিন্তু তাদের কথা শুনতে হয় না। আমরা কিন্তু ওটা না, আমরা কিন্তু সেইভাবে সেটাকে ভাবি না, পুরুষতান্ত্রিকরা, তাই এটা তো বাস্তব। এবার সেই জায়গা থেকে দেখুন এলিওনর রুজভেল্ট 2 বছর সময় নিয়েছিল, নিয়ে তার সেই হিউম্যান রাইটস সিস্টেমটাকে তিনি আপডেট করে 30 আর্টিকেলস রূপে সেটা ইউএনওতে জমা করে 1948-এ। তা ইউএনের মহাসভা 1948 10 ডিসেম্বর এইটাকে পাশ করে দেওয়া হয়, মানে ওই যে কাগজপত্র দিয়ে যে আর্টিকেলস তৈরি করেছিল সেটাকে পাশ করে দেওয়া হয়। সেই সময় 30টা দেশ এটাকে অ্যাডপ্ট করে, মানে গ্রহণ করে, এবং তাখানে হিউম্যান রাইটস কাউন্সিল গঠন হয়ে যায়। তখনও কিন্তু ভারতবর্ষে 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, ঠিক আছে। 1950-তে আমাদের সংবিধান রচনা করা হয়ে গেছে, কিন্তু আমাদের ভারতবর্ষে মানবাধিকার কিন্তু আসেনি। কারণ কি প্রথম থেকে আমাদের ভারতবর্ষ মানবাধিকারে অ্যাডপ্ট করেনি, পুরোটাই কিন্তু রাজনৈতিক পটভূমি। আমি কোনো পার্টিকুলারিটিতে যাচ্ছি না, কিন্তু আমি রাজনৈতিক ব্যাপারে আসছি, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। কারণ কি আপনি যদি মানবাধিকারটা জানেন, মানে মানবাধিকার মানে আপনার অধিকার, মানে একটা শিশু যখন একটা মাতৃগর্ভে জন্ম নেয়, যখন নিচ্ছে, তার প্রাণ আসছে, তখন থেকেই কিন্তু তার অধিকারটা শুরু হয়ে যায়। সেটা দিদি বললেন যে তিনি মহিলা হোক, পুরুষ হোক, থার্ড জেন্ডার হোক, কি ধর্মের মানুষ হোক, সেটার বড় কথা নয়, তিনি একজন মানুষ, ঠিক আছে। সেটা তিনি মহিলা হতে পারে, তিনি থার্ড জেন্ডার হতে পারে, সে পুরুষ হতে পারে, সে কিন্তু প্রসবের আগে থেকেই কিন্তু তার অধিকার নিয়েই কিন্তু সে গর্ভ ধারণ করেছে। এবার সেই জায়গা থেকে আমাদের দেশের 1993 12ই অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও আর বিদেশমন্ত্রী মনমোহন সিং উদারনীতি যাতে পাস হওয়াতে বন্ধ করার জন্য ইউএনও থেকে, যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো কিছু অনুদান দেওয়া বন্ধ হয়ে যাবে যতক্ষণ না হিউম্যান রাইটস পাস না হবে, যত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যারা এটাকে নেয়, তখন ভারতবর্ষ এটা নিতে বাধ্য হয়, এবং 12ই অক্টোবর আমাদের সংবিধানে লিপিবদ্ধ হয়, সংবিধানের সাথে মার্চ করে আমাদের অ্যাসেম্বলিতে, ঠিক আছে। এবার তারপরেই আমাদের দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল গঠন করে দেওয়া হয়। কিন্তু এই যে গঠনটা প্রক্রিয়াটা তৈরি হলো, তারপরেও কি মানবাধিকার সম্বন্ধে লোকরা জেনেছিল? লোকদেরকে বলা হয়েছিল? কিচ্ছু না, এটা কিন্তু খাতায় কলমে হচ্ছে, আর কিচ্ছু না। তারপরে আবার সেই সিস্টেমে এসে কিন্তু 1995-এ 5-ম্যান কমিশন গঠন করা হয়। সে 5-ম্যান কমিশনে কি আছে? রিটায়ার্ড জাজ, আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।